আমরা এখন দেখব বিবিএস ডিগ্রি ৩য় বর্ষের হিসাব বিজ্ঞান পঞ্চম পত্র অ্যাডভান্স অ্যাকাউন্টিং অধ্যায় হচ্ছে ২ নম্বর অধ্যায় কোম্পানিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো আমরা মানে এরকম কিছু অধ্যায় চাই যে অধ্যায় থেকে অঙ্ক অবশ্যই থাকবেই, এরকম কিছু অধ্যায় চাই আমরা। এই অধ্যায়টা হচ্ছে সেরকম, তোমার ঝড় হোক বৃষ্টি হোক বর্ষা বাদল যাই হোক না কেন তোমার এই অধ্যায় থেকে প্রশ্ন হবেই। অন্য কোন অধ্যায় থেকে হবে না হবে এটা আমাদের কনফিউশনে থাকি, কিন্তু এই অধ্যায় থেকে অবশ্যই আমাদের প্রশ্ন হবে। আচ্ছা, তাহলে এই অধ্যায় থেকে যখন প্রশ্ন হবেই, তাহলে এই অধ্যায়ের প্রশ্ন আমাদের অবশ্যই একটু জটিল, তাই না? আমরা ফাইনাল অ্যাকাউন্ট যারা কমার্সে পড়েছি এর আগে, ফাইনাল অ্যাকাউন্ট অথবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমরা যারা করে আসছি এই অধ্যায়, তাদের কাছে অনেক সহজ লাগবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা। এটা কি দ্বিতীয় অধ্যায়? হ্যাঁ, এটা ২ নম্বর অধ্যায়। তো এই অধ্যায় থেকে অবশ্যই আমাদের প্রশ্ন থাকবে। তো আমরা ডাইরেক্ট কথা না বলে আমরা অঙ্কে যাই। আমরা আজকে একটু সহজ অঙ্ক দিয়ে শুরু করব। হ্যাঁ, তো এই অঙ্ক করার কিছু টেকনিক আছে, সেই টেকনিক অবলম্বন করে যদি আমরা অঙ্ক করি তাহলে সহজে অঙ্ক করতে পারবো। আর বেশি বিচলিত হওয়া যাবে না এই অঙ্ক করার সময়। হ্যাঁ, অস্থির হওয়া যাবে না, আস্তে ধীরে ঠান্ডা মাথায় করতে হবে। তো চলো আমরা অঙ্কটি দেখি। আমরা সহজে একটু অঙ্ক দিয়ে শুরু করব। এখানে তোমাদের এত বড় সূত্র মনে হয় কি সূত্র অনেক। পরীক্ষার হলে নিয়ে যাওয়া লাগবে সূত্রটি। আচ্ছা, এখানেও তোমাদের এখানে যেটা দেওয়া আছে এটা অনেক বড়, অনেক ধরনের, সবগুলো তো থাকবে না। এই বিক্রয়ের সাথে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এখানে আমাদের বহুধাপ বিবরণী, বিশদ আয় বিবরণীর আমাদের ছক দেওয়া আছে। তো এখানে বিক্রয়ের সাথে কি কি যোগ হয়, কি কি বিয়োগ হয় সেই জিনিসটা এখানে দেওয়া আছে। সবগুলো তো থাকবে না, এর মধ্যে হয়তো একটা আইটেম থাকবে অথবা একটাও থাকবে না। আবার এর সাথে আমাদের কি কি হবে কি কি হবে না সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। আমাদের এর সঙ্গে কি কি আর মাইনাস। আপনি পুরো সেটটা দিছেন আর কি, কোনোটা জানি বাদ না যায় এরকম একটা কিছু। হ্যাঁ 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 হ্যাঁ, সব আইটেম এখানে তোমার দেওয়া আছে। এখন এটা যদি তুমি পড়ো, তুমি অনেক ধরনের, তুমি অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে বাবা, এটা তুমি রিডিং পড়ে যাবে, কোথায় কি হচ্ছে একবার পড়ে যাবে। কারণ এত কিছু মনে রাখতে হবে, এই চাপে যদি তুমি এখন নাও তাহলে তুমি একটা ভয় পাবে যে এই অধ্যায় কেমনে করবো, স্যার এই অধ্যায় কেন ধরলো। এখন এইগুলো অধ্যায় ছাড়া তোমাদের সহজ অধ্যায় কোনটা আছে বলো? তোমাদের সেদিন আমি অধ্যায় নিয়ে আলোচনা করেছি। তো এই অধ্যায় যে অধ্যায়গুলো আছে সবই জটিল, সবই জটিল যদি হবে সবগুলি, তাহলে যেটি 100% আসবে সেই জটিলটা আমরা আগে দেখবো। ঠিক আছে? তাহলে তোমরা এটা জটিল নাই, এটা কিছু টেকনিক আছে, এই টেকনিকটা অবলম্বন করে আমরা সহজে করতে পারবো। আর আমাদের একটু লেখার অভ্যাস দ্রুত করতে হবে। আমাদের অনেক সময় দেখা যাচ্ছে বানান লিখতে আমরা ভুল করি, তাহলে এই ভুলগুলো করা যাবে না। এই ফ্রেজ বানান লিখতেই যদি আমরা দেখি যে কি হবে না হবে, এর দিকে তাকাতে করি বা চিন্তা করি, তাহলে হবে না। তোমার এই জিনিসগুলো অনবরত তোমার মনে থাকতে হবে এবং লিখতে হবে, তা নাহলে তুমি সময় কভার করতে পারবে না। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই সবগুলো দেওয়া আছে, এগুলো সব রিডিং একটু করে নিও। এখানে অফিস সংক্রান্ত খরচগুলো আমি তো সাথে সাথে কি ইংলিশ গুলো পড়তে হবে, কারণ অঙ্কের প্রশ্ন তো ইংলিশে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইংলিশ গুলাই তোমার পড়বে, মূলত বাংলা ইংলিশ, বাংলাটা ইংলিশ দুটাই পড়বে তোমরা। তারপরে আছে বিক্রয় বিক্রয় খরচ কি কি আছে, সবগুলো তুলে দেওয়া আছে বাবা। দেখো, অপরিচালন আয় কি কি, আমি তারপরে অঙ্ক করতে বলবো। অপরিচালন আয় কি কি দেওয়া আছে, সকল সম্পর্কিত মানে যে আমাদের সুদ সম্পর্কিত যে আয়গুলো হচ্ছে, অর্থাৎ ব্যবসা পরিচালনার বাইরে যে আয়গুলো, সেগুলো হচ্ছে অপরিচালন আয়। আর অপরিচালনা আয় ব্যয়ে আমাদের সাধারণত সুদের কথা বলা থাকে। এই যে বন্ধকি ঋণের সুদ বা ব্যাংক সুদ, এইরকম কথা বলা থাকে। ঠিক আছে? তো সুদ সম্পর্কিত যাবে সেগুলো হচ্ছে অপরিচালনা। আমরা অঙ্ক করতে করতে এই জিনিসগুলো দেখে যাবো, এগুলোর উপর কথা বলছি না, তাহলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। তোমরা এটা দেখো, তারপরে যদি না বোঝো আমাকে বলো, কিন্তু অবশ্যই পড়তে হবে। আর এটা অনেক বড় করে দেওয়া আছে, এটা তোমাদের দেখার দরকার নাই, একবারেই দেখো না, আমি তোমাদের বলবো যেভাবে সেভাবে করবে। আর মালিকানা সত্ত্ব বিবরণীতে আমাদের কি কি থাকে, এগুলো ইংলিশে লেখা নেই, বাংলা লেখা আছে। তোমরা একবার পড়ে যাবে এটা। ঠিক আছে? কোনগুলো সম্পদ, কোনগুলো চলতি সম্পদ, এই জিনিসগুলো একটু দেখবে। আচ্ছা, এত বড় দেখে এটা অনেক বড় করে দেওয়া আছে, সবকিছু এখানে তুলে ধরা আছে। বুঝছো? তো এটা নিয়ে বিচলিত হওয়ার দরকার নেই।
আচ্ছা, আজকে আমরা সহজ একটা অঙ্ক দেখব। অঙ্ক হচ্ছে শেষের দিকে যাই। এটা শেষের 2023 সালে আসলে, এটা গত বছর আসছিল, এটা 22 সালে আসছিল, এটা হচ্ছে 21 সালে আসছিল। আচ্ছা, 20 সাল। আচ্ছা, এই 2019 সালে যে অঙ্কটা আসে, এই অঙ্কটা একটু সহজ টাইপের। এই অঙ্ক থেকেই আমরা শুরু করি। হ্যাঁ, 10 নম্বর অঙ্ক। আচ্ছা, আমরা এখানে 3টি স্টেটমেন্ট করব। কয়টি স্টেটমেন্ট? 3টি। 1 নম্বর হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট। 2 নম্বর হচ্ছে রিটেন আর্নিং। রিটেন আর্নিংস। 3 নম্বর হচ্ছে ব্যালেন্স শিট। এখন এই 3টা স্টেটমেন্ট আমাদের করতে বলে, অনেক সময় 2টা করতে বলে, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। হ্যাঁ, আচ্ছা, আমরা এই 3টা স্টেটমেন্টের মধ্যে ইনকাম স্টেটমেন্ট আমরা যে তৈরি করব, এখানে আমরা যাবতীয় আয় দিব আর যাবতীয় ব্যয় দিব। আয় ও ব্যয় নিয়ে এটা করব, অর্থাৎ আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে যেটা থাকবে সেটা নেট ইনকাম, সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে? আর এটা দেখব আমরা যাবতীয় সম্পদ, যত রকম সম্পদ আছে, সম্পদ ও দায় নিয়ে। যেগুলো সম্পদ বোঝাবে এবং দায় বোঝাবে সেগুলো এখানে আমরা দেব। আর রিটেন আর্নিংস, রিটেন আর্নিংসে মালিকের যে মূলধন, মালিকানা সত্ত্ব, যেটা শেয়ার হোল্ডারদের সত্ত্ব, অর্থাৎ শেয়ার হোল্ডার ইকুইটি, যেটা আমরা প্রথম অধ্যায়ে যে করে আসছি, এই শেয়ার হোল্ডার ইকুইটি, মালিকানা সত্ত্ব অর্থাৎ মালিকদের সত্ত্ব। এটা এক মালিকানা না, এখানে অনেকগুলো মালিক থাকে, তাহলে সেই মালিকদের সত্ত্ব কি হবে সেটা নিয়ে এটা তৈরি করবো আমরা। আচ্ছা, আমরা তাহলে যে হিসাবগুলো দেওয়া থাকবে, তাহলে আমাদের বুঝতে হবে এটা কোন ধরনের হিসাব। আয় ও ব্যয়, সম্পদ এবং দায়, এই 4টি হিসাব, এর সঙ্গে আমাদের মালিকানা সত্ত্ব সম্পর্কিত যে হিসাব, সেই হিসাবগুলো বুঝতে হবে। তাহলে এই হিসাবগুলো বোঝার জন্য আমাদের, আমি যেটা প্রথমে দেখালাম, আমাদের এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে আমাদের এটা না, দেখো এখানে দেখো সম্পদ, বিশেষ করে সম্পদ দায়, এই বিষয়গুলো তোমরা একটু দেখবে। এই যে কোনগুলা সম্পদ, কোনগুলা দায়, এই যে স্থায়ী সম্পদ, কোনগুলা, আমাদের চলতি সম্পদ কোনগুলা, বিনিয়োগ, আমাদের চলতি সম্পদ কোনগুলা, এগুলো হচ্ছে আমাদের দেখতে হবে একটু। ঠিক আছে? দেখার পর আমরা ভালো মতো বুঝতে পারবো। আর কোনগুলা সম্পদ কোনগুলা দায়, এটা যদি বুঝতে না পারি তাহলে অঙ্ক করতে পারবো। এটা কি প্রাতিষ্ঠানিকটা? হ্যাঁ, প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানে বলতে এটা যৌথ মূলধনী কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি অঙ্ক। আচ্ছা, তাহলে এখানে আমাদের 10 নম্বর অঙ্কে বলা আছে, দেখো, from the trial balance of Z Limited at 31st December 2019, জেড লিমিটেডের 31শে ডিসেম্বর 2019 ট্রায়াল ব্যালেন্স হতে প্রিপার মানে কি, প্রস্তুত করো। অঙ্কে চাই কি, এটাই অনেক সময় বুঝি না যে কি করতে বলছে। এখানে যে প্রিপার করতে, প্রিপার, ক্যালকুলেট, এরকম রিকোয়ার্ড, এরকম কথা বলা থাকলে বুঝবো যে ওই জিনিসগুলো চাইছে। তাহলে প্রিপার ইনকাম স্টেটমেন্ট কি চেয়েছে? ইনকাম স্টেটমেন্ট, এই যে ইনকাম স্টেটমেন্ট চেয়েছে। রিটেন আর্নিং, রিটেন আর্নিং স্টেটমেন্ট চেয়েছে, অ্যান্ড ব্যালেন্স শিট, এবং ব্যালেন্স শিট প্রস্তুত করা, মানে এই 3টাই চেয়েছে, তাই না? এটা চেয়েছে, এটা চেয়েছে এবং এটা চেয়েছে, তাই তো? বুঝতে পারছো? তাহলে 3টা স্টেটমেন্ট করতে হবে, এবং 3টা স্টেটমেন্ট করতে হবে নিম্নের ট্রায়াল ব্যালেন্স থেকে। এই যে জেড লিমিটেডের ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্স কোনটা? এই যে বক্সের মতো যেটা ডেবিট ক্রেডিট যে টাকাটা দেওয়া আছে, এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের টাকা। ঠিক আছে? এই ট্রায়াল ব্যালেন্সের টাকা পড়ে আমাদের বুঝতে হবে যে কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা আয়, কোনটা ব্যয়, আর কোনটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আচ্ছা, একটু খেয়াল করো, আমাদের 3টা স্টেটমেন্ট তৈরি করতে হবে মালিকানা সত্ত্ব, যেটা যেমন শেয়ার হোল্ডার ইকুইটি, ডিভিডেন্ড, ট্যাক্স, ট্যাক্স রিজার্ভ, এই সম্পর্কিত যেগুলো থাকবে সেটা মালিকানা সত্ত্ব যাবে। আচ্ছা, আমরা একটু দেখি। ইস্যু ক্যাপিটাল, ইস্যু ক্যাপিটাল হচ্ছে মালিকানা সত্ত্ব সম্পর্কিত, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব অ্যাকাউন্টে যাবে, অর্থাৎ এটা রিটেন আর্নিং এসে যাবে। আমি যে সংক্ষেপে একটু লিখি, আচ্ছা দাগ দিলাম, এটা একটু ফোটা দিলাম এই পাশে। তারপরে স্টক
স্টক 1/1/2019 মানে এটা হচ্ছে ওপেনিং স্টক, তাই না? এটা ওপেনিং স্টক। তাহলে ওপেনিং স্টক যদি থেকে থাকে তাহলে ওপেনিং স্টকটা হচ্ছে কি? খরচ। এটা সবসময় একটু মনে রাখবে তোমরা। ওপেনিংটা কি? ওপেনিং স্টকটা হচ্ছে ব্যয়, এটা খরচ। আর ক্লোজিংটা হচ্ছে সম্পদ। ওপেনিংটা আমাদের সবসময়ের জন্য রেয়ামলে দেওয়া থাকে, আর ক্লোজিংটা সবসময়ের জন্য আমাদের এই যে সমন্বয় দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে ওপেনিংটা হচ্ছে ব্যয়। আমরা ব্যয় হলে কোথায় দিব বলো তো? বাবা একটু কথা বলতে হবে আমার সাথে। এই হিসাবটা যদি ব্যয় হলে আমরা কোনটা দিব? একটু খাতায় লিখে নাও তোমরা সবাই। ইনকাম স্টেটমেন্ট। একটু লিখে নাও, খাতায় লিখে নাও সবাই। ইনকাম স্টেটমেন্ট কি যাবে? আয় ব্যয়, রিটার্ন আর্নিং এ মালিকানা সত্ত্ব, তারপরে হচ্ছে ট্যাক্স, ডিভিডেন্ড, এইগুলো যাবে। আর ব্যালেন্স শিটে আমাদের যাবে সম্পদ এবং দায়। এই দুটো অন্ততপক্ষে লিখে নাও, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিটে লিখে নাও। তোমার কথা বলতে হবে বাবা, ভুল হতে পারে কিন্তু আমাদের কথা বলতে হবে। আচ্ছা, তাহলে এখানে কোথায় যাবে? এটা যাবে ইনকাম স্টেটমেন্ট। একটু হালকা করে পেন্সিল দিয়ে একটু দাগ দেবো এই সাইডে। তারপরে আছে দেখো পার্সেস। পার্সেস হচ্ছে কি? পার্সেস হচ্ছে ডেবিটে বসে। এই টাকাটা হচ্ছে পার্সেস। একই সঙ্গে দেখো, খেয়াল করো, পার্সেস কিন্তু আমাদের ডেবিটে বসে, মানে একই সঙ্গে এই যে পার্সেস এন্ড সেলস দেওয়া আছে, তো পার্সেস এন্ড সেলস যারা দেওয়া আছে সেটা হচ্ছে এই টাকা। এই বরাবর এদিকেও লেখা আছে। তাহলে কোনটা পার্সেস? এই যে ডেবিটের দিকে, এই যে ডেবিট টাকা, ডেবিট দিকে যে টাকাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে পার্সেস। আর ক্রেডিট দিকে যেটা দেওয়া থাকবে, ডেবিটের যেদিকে মানে ডেবিটের যে সাইডে 58,320 টাকা আছে এইটা হবে পারচেজ, আর ক্রেডিটের সাইডে যেটা আছে ওটা কি সেলস হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা সেলস। হ্যাঁ, তাহলে পার্সেস এবং সেলস একসঙ্গে দেওয়া আছে, তাহলে এটা পার্সেস, এটা সেলস। আচ্ছা, তাহলে পার্সেস এবং সেলস এটা হচ্ছে কি? পার্সেস হচ্ছে ব্যয় বা খরচ, আর সেলস হচ্ছে আয়। তাহলে কোথায় যাবে এটা বাবা? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে যাবে। তাহলে এটা আমরা দাগ দিলাম, ইনকাম স্টেটমেন্টে যাবে। এক্সপেন্স লেখা আছে, ব্যয়, এটা কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টে যাবে। স্যালারি, ব্যয়, এটা কি? বেতন, ইনকাম ইনকাম স্টেটমেন্ট। স্টেটমেন্টে। 5% ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে সম্পদ, এটা যাবে ব্যালেন্স শিটে, এটা অফ রাখলাম। ডেপ্টর এন্ড ক্রেডিটর। ডেপ্টর এন্ড ক্রেডিটর বলতে ডেপ্টরকে বোঝায় অ্যাকাউন্ট রিসিভেবল, আর ক্রেডিটরকে বোঝায় অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে ডেপ্টর হয় ডেবিট। এই যে এটা হচ্ছে, আবার একটু বলেন ডেপ্টরটা কি বলছেন? ডেপ্টর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, মানে এটা হচ্ছে দেনাদার। দেনাদার। হ্যাঁ, আর পাওনাদার বা প্রদেয় হিসাব হচ্ছে কোনটা? 24,060 টাকা, এটা হচ্ছে ক্রেডিটর্স। বুঝতে পারছো? তাহলে একটা হচ্ছে দেনাদার আর পাওনাদার। দেনাদার আর পাওনাদার। কোথায় যাবে তাহলে এটা? দেনাদার পাওনাদার একটা সম্পদ, একটা দায়। দেনাদার হচ্ছে সম্পদ। আর দেনাদার কি ডেবিটে যায় আর পাওনাদার কি ক্রেডিটে যায় না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমরা শুদ্ধভাবে বলার চেষ্টা করব। শুদ্ধভাবে বলতে যে আমরা প্রাপ্য হিসাব, এই প্রাপ্য হিসাব হচ্ছে আমেরিকান ট্রাম, একটা আমেরিকান মেথড, আধুনিক মেথডে এই ট্রামটা ব্যবহার হয়। আর দেনাদার হচ্ছে ব্রিটিশ পদ্ধতিতে এটা ব্যবহার হয়। মানে দেনাদার একই, দুইটা একই। মানে একজন লোকের আমেরিকান পদ্ধতিতে আমরা ডাকি তাকে প্রাপ্য হিসাব, আর ব্রিটিশ পদ্ধতিতে আমরা তাকে ডাকি দেনাদার। তার প্রাপ্য হিসাব বা দেনাদার একই কথাই। হ্যাঁ, আর তারপরে আছে আর কি? ওটা প্রদেয়। হ্যাঁ, প্রদেয় হিসাব, ক্রেডিটরটা হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার। প্রদেয় হিসাব বা পাওনাদার, এটা হচ্ছে আমাদের কাছে কি? ক্রেডিট, দায়। তাহলে এটা হচ্ছে সম্পদ, এটা হচ্ছে দায়। এটা কোথায় যাবে তাহলে? সম্পদ এবং দায় কোথায় যায়? স্যার ব্যালেন্স শিটে। হ্যাঁ, ব্যালেন্স শিটে যাবে। আর ওগুলো কই কথা বলছে না তো, কথা বলতে হবে তো বাবা। আচ্ছা, চুপ করে বসে থাকলে হবে না, আমার কথা শুধু শুনলে হবে না। এটা প্রাইভেট ক্লাস, আমার নোট খাতা নিয়ে বসতে হবে। আচ্ছা, তারপরে আছে কি? ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড এটা কি? সম্পদ, তাই না? ক্যাশ ইন হ্যান্ড সম্পদ, এটা ব্যালেন্স শিটে যাবে। তারপরে আছে ইনকাম ট্যাক্স রিজার্ভ। এটা স্যার ইনকাম স্টেটমেন্টে যাবে। না, এই যে ট্যাক্স রিজার্ভ, এখানে যে ট্যাক্স দেওয়া থাকবে সবগুলা রিটার্ন আর্নিং এ যাবে। ইনকাম ট্যাক্স রিজার্ভের বাংলা কি? আয়কর সঞ্চিতি। এই যে আমি হলুদ টান দিয়েছি দেখো, মানে হলুদ মার্কিং করেছি, এই হলুদ মার্কিং গুলো আমাদের রিটার্ন আর্নিং। হ্যাঁ, ইনকাম ট্যাক্স, ট্যাক্স পে, রিটার্ন আর্নিং এবং ক্যাপিটাল এবং ড্রয়িং যদি থাকতো এখানে,
তাহলে সেটাও মালিকানা সত্ত্বে, অর্থাৎ রিটেন আর্নিং যে স্টেটমেন্ট তৈরি করবে সেই স্টেটমেন্টে যাবে। আচ্ছা, তারপরে আছে কি, মেশিনারি আছে, টোটাল টাকা দেওয়া আছে। মেশিনারি হচ্ছে আমাদের কাছে সম্পদ। তাহলে স্যার ট্যাক্স আর রিটেন আর্নিং দুটো বাংলা একটু বলেন। ট্যাক্স, ইনকাম ট্যাক্স রিজার্ভ, আয়কর সঞ্চিতি, ট্যাক্স পেইড, কর পরিশোধ। রিটেন আর্নিং, এটা হচ্ছে রিটেন আর্নিং সংরক্ষিত আয়। রিটেন মানে হচ্ছে সংরক্ষিত, আর্নিংস মানে হচ্ছে আয়, সংরক্ষিত আয়। আচ্ছা, তাহলে আমাদের এই যে দেখো প্রত্যেকটা অঙ্কে কিন্তু এরকম কাহিনী থাকবে আমাদের। ইস্যু ক্যাপিটাল, ক্যাপিটাল যাবে। এখানে যদি ডিভিডেন্ড থাকতো, ডিভিডেন্ড হচ্ছে আমাদের হলুদ মার্কিং করতাম। আর হলুদ মার্কিং করা যেটা, সেটা কোথায় যাবে বাবা? রিটেন আর্নিং এ, তাই না? আচ্ছা, এখন তোমরা স্যার বলছো সংরক্ষিত আয় আর সাধারণ সঞ্চিতি কি একই জিনিস? না 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 না, সাধারণ সঞ্চিতি আলাদা জিনিস। সাধারণ সঞ্চিতি কোনো কিছু আমরা ভবিষ্যতে সে খরচ মিট আপ করবো বা খরচ করবো বা ভবিষ্যতে তার পিছনে ব্যয় করবো, এই উদ্দেশ্যে জমা করে রাখি। আর সংরক্ষিত সাধারণ সঞ্চিতি ইংলিশ কি? জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ। আচ্ছা দেখো, আমরা কয়টা স্টেটমেন্ট করবো এখানে এই অঙ্কে? 3টা স্টেটমেন্ট। 3টা স্টেটমেন্ট করবো। তাহলে 3টা স্টেটমেন্টের মধ্যে আমাদের আয় ও ব্যয় এখানে কয়টা আছে বলো তো? এই যে আমরা দাগালাম, আয় ব্যয় কয়টা আছে? আয় একটা, এই তো দেখো, আমি কিন্তু টানলাম, এই যে দেখতে পাচ্ছ না, 4টা টান দিয়েছি লাল কালিতে। এই 4টা আয় ব্যয়। তাহলে এই 4টা আয় ব্যয় আমাদের যাবে ইনকাম স্টেটমেন্টে। তাহলে বাকি থাকলো কি? এই হলুদ কালি এরা তো রিটার্ন আর্নিং এ যাবে। তাহলে বাকি থাকলো কি? এই একটা মানে আমি যদি এখন মার্কিং করি, কালি করি, মার্কিং করে এই যে কালার, তাহলে এটা হচ্ছে সম্পদ, এটা হচ্ছে সম্পদ, এটা হচ্ছে সম্পদ, এটা হচ্ছে সম্পদ। তাহলে এই 4টা কোথায় যাচ্ছে? ব্যালেন্স শিট। দেখো অঙ্ক ছোট হয়ে আসলো না? আমাদের সবগুলো দেখার প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা কিন্তু এইদিকে তাকাবো না, এগুলো দিয়ে তাকাবো না, এই হলুদ মার্কিং এবং এই যে নীল কালার যেটা দাগ দিয়েছে, এটা তাকাবো না ইনকাম স্টেটমেন্ট করার সময়। এই 4টা দিয়ে খেয়াল দেখবো। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, এরকম ভাবে আমাদের আগে মার্কিং করে নিতে হবে কোথায় যাবে। দেখো এখন অঙ্ক কত সহজে হবে। আমরা আর যখন ব্যালেন্স শিট করব, তখন আমাদের এই 4টা, এই লাল কালিতে যেটা দাগ দিয়েছি, সরি এই যে নীল কালিতে যেটা দাগ দিয়েছি, এই 4টা। আর রিটার্ন আর্নিং এ যখন দেখবো, তখন হচ্ছে এই 4টা। দেখো কত ছোট হয়ে আসলো। তোমরা যে এই বড় বড় দেখলে, ওই যে ওখানে করা আছে, স্যার এটা এত বড়, কেমনে মনে রাখবো? দেখো অঙ্ক যখন তুমি একটা অঙ্ক যখন শুরু করবা, বিসমিল্লাহ বলে শুরু করবা, তখন একটু দাগ বা এই কৌশলে তুমি আগাবা, দেখবে যে অনেক সহজ হয়ে গেছে। এখন আসো, আমাদের এখানে যেটা দেওয়া আছে, যে ব্যালেন্স গুলো এখানে দেওয়া আছে, এই এখানে যে ব্যালেন্স গুলো দেওয়া আছে, এই ব্যালেন্স সবগুলা আমাদের একবার কাজ হবে। কবার কাজ হবে? একবার কাজ হবে। এখন আমাদের এখন দেখো এ নাম্বার সমন্বয়, অ্যাডিশনাল ডাটা, যে হিসাব, যে খরচ বা যে গুলো আমাদের সমন্বয় করতে হবে। ক্লোজিং স্টক 25,000। প্রত্যেকটা অঙ্কে ক্লোজিং স্টক থাকবে। সমাপনী মূল্য। সমাপনী মজুদ, সমাপনী মজুদ মূল্য। হ্যাঁ সমাপনী মজুদ। তাহলে প্রত্যেকটা অঙ্কে ক্লোজিং স্টক থাকবে। তাহলে ক্লোজিং স্টক যদি থাকে, তাহলে এই ক্লোজিং স্টক আমরা অলওয়েজ এ জার্নাল, সবসময়ের জন্য। আর জার্নালটা কি হবে? একটু যদি এখানে লিখি, ক্লোজিং স্টক ডেবিট। ক্লোজিং স্টক হচ্ছে ডেবিট। আর যদি জার্নাল করি, ক্লোজিং স্টক হচ্ছে ডেবিট। ক্লোজিং স্টক ডেবিট হচ্ছে 25,000 টাকা। আর হচ্ছে এখানে লিখবো হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড ক্যারি। তাহলে ক্লোজিং স্টকের জন্য যাবে কি অল টাইম কস্ট অফ ক্লোজিং স্টক ডেবিট আর কস্ট অফ গুডস সোল্ড ক্যারি। এটা তোমরা ধরতে পেরেছো? আমি প্রথমে একটা খুব বিস্তারিত দেখে দিই। এখানে যখন আমরা সমন্বয় করব, মানে একজন জার্নাল দিব আমরা, তখন কি লিখবো? জার্নালটা হচ্ছে এরকম, 1 নম্বর না এ নাম্বার ছিল, এখানে এ নাম্বার ছিল। আচ্ছা, এ নাম্বারে এখানে আমরা দিব ক্লোজিং স্টক ডেবিট।
একটু বড় করি। ক্লোজিং স্টক ডেবিট আর হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। এটা কত টাকা দেওয়া আছে আমাদের? 25,000 টাকা। তাহলে এটা হচ্ছে 25,000 টাকা। এটা কত? 25,000 টাকা। তাহলে এটা হচ্ছে অলওয়েজ এ জার্নাল হবে, প্রত্যেকটা আমাদের ক্লোজিং স্টক থাকবেই। আচ্ছা, তারপরে আছে ক্রিয়েট প্রভিশন অন ডেপ্টর। ডেপ্টরের উপর প্রভিশন আমাদের রাখতে হবে। যদি প্রভিশন রাখতে পারে, প্রভিশনটা কি জিনিস বলো তো বাবা, বলতে পারবে? এই বাবা একটু দাও। স্যার ক্রিয়েট প্রভিশন অর্থটা কি? ক্রিয়েট প্রভিশন আমাকে একটা কপি দাও দাও, একটু ঘুম পাচ্ছে ঘুম। আচ্ছা, তাহলে এখানে প্রভিশন অর্থটা কি বলতে পারবে কেউ? না স্যার জানি। প্রভিশন অর্থ হচ্ছে সঞ্চিতি, সঞ্চয় করে রাখা। ঠিক আছে? কিসের উপর? ডেপ্টর। ডেপ্টরের উপর সঞ্চয় করে রাখতে হবে 10%। এটা দ্বারা বোঝাবে হ্যাঁ 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 অনাদায়ী দেনা সঞ্চিতি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বা কুরিন সঞ্চিতি, যে যেটা বলে। আচ্ছা, তাহলে ডেপ্টরের উপর 10% সঞ্চিতি রাখতে হবে। আর সঞ্চিতি মানে কি? এখানে আমরা ধরছি আমরা যে বাকিতে বিক্রি করেছি, বাকিতে বিক্রি করার ফলে কিছু কাস্টমার আমাদের টাকা দিতে মানে টাকা দিবে না এটা মনে করছি, মানে আমাদের দোকানে বাকি খায়, সে অন্য দিক দিয়ে হাঁটে, চলাফেরা করে, মানে আমাদের এদিকে আসে না, আর টাকা দিতে চায়, মানে সে দিচ্ছে না আর কি, টাকা দিবে না, আমরা এটা ভাবছি। এই জন্য আমরা 10% সঞ্চয় করে রাখবো। এই যে আবার কি জিনিস, যে তারা টাকা দেবে না, আমরা সঞ্চয় করে রাখবো। বিষয়টা হচ্ছে এরকম যে 1 বছরে আমাদের যে বাকিতে বিক্রয় করেছি, সেটা যদি দেখা যাচ্ছে যদি 1 লাখ টাকা যদি আমরা দেনাদারের কাছ থেকে না পাই, মানে দেনাদার চলে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কোম্পানিতে বড় একটা ধাক্কা পড়বে, যে এতগুলো টাকা লোকের কাছ থেকে পাবো। এই জন্য আমরা একটা অনুমান করি প্রত্যেক মাসে, যে আমাদের হচ্ছে বা প্রত্যেক একটা নির্দিষ্ট বছরে আমরা অনুমান করি যে এত পার্সেন্ট টাকা হয়তো বা আমরা পাবো না। এই জন্য আমরা কি করি, আমাদের যে মুনাফা হয় সে মুনাফা থেকে অল্প অল্প টাকা কেটে রাখি। যদি সেই সময় গিয়ে টাকা না পাই আমরা, তাহলে ওই যে জায়গা জড়ো করে রাখছি সেই জায়গা থেকে এনে পূর্ণ করব। এটা কি বুঝতে পারছো এটা আমার কথা? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই প্রভিশন সবসময়ের জন্য ক্রেডিট। প্রভিশনটা যে টাকাগুলো আমরা জমিয়ে রাখবো, সে টাকাটা হচ্ছে সবসময়ের জন্য কি? ক্রেডিট। তাহলে এই প্রভিশনের জন্য জার্নাল হচ্ছে আমাদের কি লিখবো এখানে? হয়ে গেল বি নাম্বার। প্রভিশনের জন্য জার্নাল লিখবো এটার জার্নাল হচ্ছে এরকম। স্যার জার্নালগুলো কি দিতে হবে নাকি না দিলেও চলবে অঙ্কের ভিতরে? না না না, জার্নাল দেওয়ার দরকার নেই, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আপনি বোঝানোর জন্য দিতেছেন, মানে বোঝানোর জন্য। হ্যাঁ, বোঝানোর জন্য দিচ্ছি। প্রথমে একটা অঙ্ক ডিটেইলস আমি বুঝিয়ে বলছি। তাহলে এর জন্য জার্নাল, হ্যাঁ, প্রভিশনের জন্য আমাদের জার্নাল হবে ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট আর প্রভিশন ফর ব্যাড ডেটস। প্রভিশন ফর ব্যাড ডেটস ক্রেডিট। এটা হচ্ছে সবসময় জন্য দেনাদারের উপর ধরতে হয়। ওখানে যেটা বলছে দেনাদারের উপর। আচ্ছা, দেনাদারের উপর যদি হয়, খেয়াল করে দেখো দেনাদার এখানে আছে কত। বাবা একটা অঙ্ক, এই অঙ্কতে আমি শুরুতে যদি করে তাহলে বরাবর করে শেষ করে দিতে পারতাম। এত কিছু কথা আমার বলার প্রয়োজন নাই। তুমি যেন কিছু শেখো, তোমার কাছে মানে এই জিনিসটা যেন পরবর্তীতে আর আমার বেশি কথা বলতে না হয়, এই জন্য ডিটেলস বলতেছি। আচ্ছা, এই জন্য আমি প্রত্যেকটা জার্নাল করে দিয়ে অঙ্কটা করাবো। আমি তো অঙ্ক এখানে করে দিয়ে শেষ করে দিচ্ছি, মোটামুটি অঙ্ক এখানে কিন্তু আমাদের শেষ। তাহলে এই কোটার ব্যবহার যদি আমরা পারি, তাহলে অঙ্ক আমাদের হয়ে যাবে। আচ্ছা, এখন এটা কত? 10% কার উপর? ডেপ্টরের উপর। ডেপ্টর আছে কত বাবা? এই যে ডেপ্টর, তাই না? ডেপ্টর আছে কত? হ্যাঁ, 28,400 আছে।
এখানে আমরা এই যে 28,400-র উপর 10% করবো বাবা। কত হচ্ছে? 2840 2,840, তাই না? 40 জি স্যার 2,840। তাহলে এই 2,840 টাকার কাজ আমরা ওখানে করবো। তারপরে আসছে প্রপোজ ডিভিডেন্ড। প্রপোজ ডিভিডেন্ড হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ। এটা আবার কি জিনিস বাবা? দেখো, আমাদের এখানে লোকজন শেয়ার কিনছে। আমরা যে কোম্পানির শেয়ার কিনবো, ধরো তুমি আমি কোন একটা কোম্পানি যে শেয়ার কিনবো, কিসের জন্য কিনবো বলো তো? আমরা লাভ পাবো সে আশায়, তাই না? কোম্পানি বছর শেষে আমাদের লাভ দিবে, মুনাফা দিবে, এই আশায় তো, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি জন্য কোম্পানির শেয়ার কিনে? আমরা লাভ করব, লাভ পাবো ওই আশায়। তাহলে এই কোম্পানি যে শেয়ার বিক্রি হয়েছে 8,000 পিস, 10 টাকা করে, 80,000 টাকা। তাহলে এই 8,000 যে লোকজন আমরা কিনছে আমাদের কাছে, 8,000 সংখ্যায় যে শেয়ার বিক্রি করেছি, এদের তো আমাদের লাভ দিতে হবে। তাহলে সেই লাভটা ঘোষণা করছে মালিকগণ, যে আমাদের যে আয় হবে সে আয়ের উপর আয়ের 10% আমরা ডিভিডেন্ড দেবো, লভ্যাংশ দেবো। বুঝতে পারছো? তাহলে এটা লভ্যাংশ প্রপোজড করছে। প্রপোজড মানে কি? প্রস্তাব করছে, তাই না? তার প্রস্তাব করছে মানে কি? এটা এখনো দেয়নি, বাকি আছে, তাই না? তাই তো কি? আর বললেন বুঝলামই না। প্রপোজ মানে প্রস্তাব করছে স্যার, ঘোষণা করছে এরকম একটা কিছু। দুষ্টামি করো না। তোমরা এখন দেখো। হ্যাঁ হ্যাঁ এরকম এরকম মানে লভ্যাংশ প্রপোজ করছে আর কি। মানে ঘোষণা করছে তারা, ঘোষিত লভ্যাংশ এরকম কিছু। হ্যাঁ এরকম কিছু মানে ঘোষিত লভ্যাংশ। হ্যাঁ আমি আরো ভালো করে বলছি, তোমরা একটু খুবই মনোযোগ সহকারে শোনো। ডিটেইলস বলতেছি। ধরো আমাদের একটা কোম্পানি, মানে আমরা সবাই মিলে একটা কোম্পানি গঠন করছি। তো সেই কোম্পানিতে শেয়ার বিক্রি করছে। আমাদের ধরো এটা কোম্পানি, আমাদের কোম্পানির চেয়ারম্যান কি হবে? অ্যাডমিনিস্ট্রেটর কই গেল? এই যে অ্যাডমিনিস্ট্রেটর, এই অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে চেয়ারম্যান, প্রশাসক আর কি। তো ও আমার চেয়ারম্যান। দিয়ে রাখেন না। কি করবো? তোমার নাম ওই যে ডাক্তার অ্যাডমিনিস্ট্রেটর লেখা পোস্ট আছে। দিয়ে দিতে। তোমার নাম আমি নাম চেঞ্জ করছি, আমার নাম এটা হয়ে গেল। অ্যাডমিনিস্ট্রেটর লেখা আছে। আচ্ছা, তুমি প্রশাসক, তুমি কোম্পানির চেয়ারম্যান। এখন এনে হচ্ছে কোম্পানির চেয়ারম্যান, আমরা হচ্ছে কোম্পানির স্যার। সদস্য, আমরা হচ্ছে কোম্পানির সদস্য, ঠিক আছে? আমরাও মালিক, কিন্তু ও চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এখন জি স্যার। আমাদের কোম্পানিতে ধরো আচ্ছা, আজকে ক্লাস শেষে মজার একটা জিনিস আমি তোমাদের বলবো। তাহলে অন্য প্রোডাক্ট ক্রয় করতে এই কোম্পানিতে কত হাজার কোটি টাকা দরকার? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখন এরকম শত শত প্রোডাক্ট যখন আমরা মার্কেটে ছাড়বো, আমাদের টাকার মূলধনের প্রয়োজন আছে, তাই না? সেই মূলধনের সংগ্রহের জন্য আমরা যে মালিকগণ যে টাকা নিয়ে আছে, ওই টাকার কাম নাই। আমরা কি করি? তখন বাজারে শেয়ার বিক্রি করি, যে আপনারা আমাদের শেয়ার নেন, আমরা আপনাদের লভ্যাংশ দেব। বাবা বুঝতে পেরেছ? জি স্যার। এখন এই জন্য আমরা কি করি? এই যে শেয়ার বিক্রি করেছি, আমরা কত 8,000 শেয়ার বিক্রি করেছি আমাদের মূলধন সংগ্রহের জন্য। কত টাকা বিক্রি করে পেয়েছি? 80,000 টাকা। তাহলে এই যে 80,000 টাকা আমরা পাইলাম, তাহলে এই যে লোকজন, যে বাইরের লোকজন, বিভিন্ন লোকজন যে শেয়ার কিনে নিছে 80,000 টাকার, তাতে তো লাভ দিতে হবে, তাই না? তখন কোম্পানি, আমাদের যে চেয়ারম্যান, অ্যাডমিনিস্ট্রেটর এখনো জয়েন করে নাই, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর নাই, অ্যাডমিনিস্ট্রেটর এখনো জয়েন করে নাই। তাহলে এই চেয়ারম্যান একটা সাধারণ সভা ডাকছে, সবাইকে চিঠি দিছে যে আমাদের কোম্পানির একটা সভা হবে হোটেল রেডিসনে, আমাদের একটা ধরো হবে, সাধারণ সভা হবে। সেই সাধারণ সভায় কোম্পানির পরিচালকগণ, যারা ডিরেক্টর পরিচালকগণ, তারা এখানে চেয়ারে, এখানে সামনে বসে থাকবে। আর এদিকে আমাদের চেয়ার দেওয়া থাকবে, আমাদের শেয়ার হোল্ডারগণ এখানে বসে থাকবে, আমাদের অন্যান্য গণ্যমান্য মিডিয়া টিডিয়া এগুলো থাকবে এই সাইডে সুইডে। আচ্ছা, এখন চেয়ারম্যান দাঁড়িয়ে এখানে সবার শেষে যখন বক্তৃতা দেবে, তখন চেয়ারম্যান আমাদের বলবে যে আমরা এবছর যে কোম্পানি আমাদের লাভ করেছে, এই কোম্পানির লাভের জন্য আমরা শেয়ার হোল্ডারদের জন্য 10% কি দিব? লাভ দিব। আপনারা যে টাকাতে কিনছেন, সেই টাকার 10% কি দিব? লাভ দিব। তাহলে কি এই লাভের টাকা কোম্পানি দিতে বাধ্য না? কোম্পানির চেয়ারম্যান যখন ঘোষণা করেছে, তখন এই লাভের টাকা কে পাবে? আমাদের, দেখো, এই লাভের টাকা পাবে কে?
এই লাভের টাকা হচ্ছে শেয়ার শেয়ার মালিক শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার, তাহলে এটা কোম্পানি থেকে চলে যাচ্ছে না বিভিন্ন দিকে। এই জি জন্য স্যার। ডিভিডেন্ডটা এখানে আমাদের কাছে খরচ, ডিভিডেন্ডটা কি খরচ, ঠিক আছে। আর এই ডিভিডেন্ডটা কি সবেমাত্র তো ঘোষণা করলো, প্রপোজ করলো, প্রস্তাব করলো, তাহলে এটা কি আমরা পেইড করেছি না করব? আর করব। করব। তাহলে যদি করি, এখনো মানে করি নাই, করব, তাহলে করলে এটা হচ্ছে আমাদের কাছে কি দায় হিসাবে আছে। মানে আমরা যেমন ঠিক যেমন ওই যে খরচ আউটস্ট্যান্ডিং থাকে না, যে ম্যানেজমেন্ট এক্সপেন্স আউটস্ট্যান্ডিং, জাস্ট ওই রকম জিনিস। স্যার লভ্যাংশ ঘোষণা করা হলো এরকম সেটা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, যেটা বাবা, এটা আমি এতক্ষণ বলার কারণটাই হচ্ছে এটা। এই যে প্রপোজ ডিভিডেন্ড কে ঘোষণা করে? তাহলে এটা কোম্পানির চেয়ারম্যান ঘোষণা করে, চেয়ারম্যান সাধারণত ঘোষণা করে স্যার। 31শে ডিসেম্বর। হ্যাঁ স্যার এটা তো হচ্ছে যে প্রপোজাল ডিভিডেন্ড, তার মানে স্যার আপনার লভ্যাংশ প্রস্তাব করছে 10%। হ্যাঁ, তার প্রস্তাব মানে তো লভ্যাংশ দেয় নাই, আমাদের স্যার এটা দায়। দায় হিসাবে আছে, আর খরচ দেখাতে হবে। তাই এখানে আমরা জার্নালটা হবে এরকম: ডিভিডেন্ড ডেবিট, আর ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। ডিভিডেন্ড পেয়েবল বা প্রপোজ ডিভিডেন্ড, যে যেটা লেখে আর কি, আমরা লিখি ডিভিডেন্ড পেয়েবল লিখি, তাহলে বুঝতে সহজ হবে। ডিভিডেন্ড পেয়েবল। স্যার প্রথম ক্লাসে যে আমাদের একটা শীট দিতেন স্যার, ওখানে জার্নাল আছে স্যার, তার সেম জার্নাল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জার্নাল ডিভিডেন্ড ডেবিট আর ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। ঠিক আছে। তাহলে প্রপোজ ডিভিডেন্ডটা কি বাবা বলতো? চেয়ারম্যান ঘোষণা করেছে, কোম্পানির চেয়ারম্যান ঘোষণা করেছে ডিভিডেন্ড লভ্যাংশ দেওয়া হবে, কিন্তু এখন আমরা দেই নাই। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, খুব ভালো, খুব ভালো লাগলো যে আমি তোমাদের বুঝাতে পেরেছি। আর এই জন্য তোমাদের এই উদাহরণটা দিলাম। উদাহরণটা চমৎকার না? নিজে নিজে ভেবে দেখো, তাই তো, এত টাকা ব্যয় হয়, এত টাকা রিভলভিং হয়। আচ্ছা, তাহলে এখন চলে আসো পরেরটাতে। ট্রান্সফার টাকা 3000 টু জেনারেল রিজার্ভ ফান্ড। আমাদের বলছে যে লাভ হবে, সে লাভের 3000 টাকা জেনারেল রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করতে হবে। এটা আবার কি জিনিস? জেনারেল রিজার্ভ ফান্ড সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি বিভিন্ন উদ্দেশ্যে রাখা হয়। আমাদের কোনো কর্মচারীর মেয়ের বিয়ে, তাকে দিব, সে উদ্দেশ্যে হয়তো আমাদের যে ফান্ডে টাকা আছে, জেনারেল রিজার্ভে টাকা আছে, সেখান থেকে দিলাম। অথবা আমাদের কোনো একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আমাদের খরচ করতে হবে, তো এই জেনারেল ফান্ডে টাকা আছে, সেখান থেকে আমরা দিলাম। তারপরে হচ্ছে আমরা বন্যার্থদের সাহায্য করব, কিছু টাকা আছে, এই জেনারেল রিজার্ভ থেকে দিলাম। তাহলে জেনারেল রিজার্ভটা হচ্ছে কি? সাধারণ সঞ্চিতি। এখান থেকে বিভিন্ন রকম উদ্দেশ্য সাধন আমরা করে থাকি। এই জন্য আমরা কি করি? এটা টাকা জমা করে রাখি। কোথা থেকে জমা করে রাখি? আমাদের কোম্পানির যে লাভ হয়, সে লাভ থেকে জমা করে রাখি। ব্যাপারটা বুঝতে পেরেছো বাবা? জি স্যার। তাহলে এটার জার্নালটা কি হবে? এটার জার্নালটা হবে, আমরা যদি জার্নালে যাই, যদিও জার্নাল এটা চাইবে না, এটা এবিসিডি, এটা জার্নাল হবে জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ এটা হচ্ছে আমাদের কোম্পানিতে রিটেন আর্নিংটা ডেবিট হবে। রিটেন আর্নিং স্যার আমাদের কি জার্নাল অধ্যায় আছে? না, জার্নালে অধ্যায় নেই। রিটেন আর্নিং ডেবিট, রিটেন আর্নিং কি করবো? এটা ডেবিট করবো, মানে কমিয়ে দেবো। রিটেন আর্নিং ডেবিট, আর লিখবো জেনারেল রিজার্ভ ক্রেডিট। জেনারেল রিজার্ভ ক্রেডিট, এটা দ্বারা আমাদের কি রিটেন আর্নিং ডেবিট মানে কি রিটেন আর্নিং কমে যাবে। আর জেনারেল রিজার্ভটা হচ্ছে সকল ধরনের রিজার্ভ কি আমাদের ক্রেডিট। কোথায় পড়বে? ব্যালেন্স শিটে পড়বে। এটা হচ্ছে ক্রেডিট। বাবা আজকে ক্লাস দেখো, আজকে ক্লাস দেখলে তোমার আর এর নতুন এন্ট্রি আসলে তখন তোমার মনে প্রশ্ন জাগবে, তাছাড়া প্রশ্ন জাগবে না। আল্লাহর রহমতে সবগুলোই পেয়ে যাবে। যদি এই কথাগুলো কোনটা কি জিনিস, কি মানে, এটা যদি বোঝো, তোমার লাগবে না ইনশাল্লাহ, এটা খুব ভালো মতো পেরে যাবে। আচ্ছা, তারপরে আছে ডিপ্রিসিয়েশন। এই ডিপ্রিসিয়েশন আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি, তাই না? অবচয়। তাহলে অবচয়ের জন্য জার্নাল কি আমাদের? ডিপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। এটার জন্য জার্নাল কি? ডিপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। এটা আমাদের এবিসিডি ই। ডিপ্রিসিয়েশন ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। এটা ক্রেডিট, এটা ডেবিট। আচ্ছা, এই হচ্ছে আমাদের যে সমন্বয়গুলো দেওয়া আছে, বাবা, এই সমন্বয়গুলোর জার্নাল এটা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখন এখানে
আমরা তো এটা ডেবিট, এটা কোথায় কোথায় যাবে সেটা নির্ণয় করলাম। এখন আমরা যে এই যে জার্নালগুলো দিলাম, এটা কোনটা কোথায় যাবে এটা যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের অঙ্ক একদম ক্লিয়ার। তাহলে জাস্ট তুলবো। আমরা যদি এটা ধরতে পারি, এই যে এখানে দিলাম, এই ক্লোজিং স্টক কোথায় যাবে? তাহলে ক্লোজিং স্টক হচ্ছে সম্পদ। আমি কি বলছিলাম? এটা সম্পদ, অ্যাসেট, তাই না? অ্যাসেট মানে কোথায় যেতে পারে? ব্যালেন্স শিটে। আর এটা কস্ট অফ গুডস ক্রেডিট মানে কি? এটা কস্ট অফ গুডস থেকে মাইনাস করতে হবে। কস্ট অফ গুডস ব্যয়, ব্যয় থেকে মাইনাস করতে হবে। ব্যাড ডেটস এক্সপেন্স ব্যয়, এটা ব্যয় থেকে, এটা ব্যয়ের সাথে যোগ করে আয় থেকে মাইনাস করতে হবে, ইনকাম স্টেটমেন্টে যাবে। প্রভিশন ফর ব্যাড ডেটস, যে কোনো ধরনের সকল ধরনের প্রভিশন কোথায় যাবে? ব্যালেন্স শিটে যাবে। কিন্তু এখানে এই প্রভিশনটা আমাদের ব্যালেন্স শিটেও দেখাতে পারি, আবার রিটেন আর্নিংসেও দেখাতে পারি। আচ্ছা, এটা আমাদের দুই জায়গায়, অর্থাৎ আমরা ব্যালেন্স শিটের কাজ, ব্যালেন্স শিটে যাবে। ব্যালেন্স শিটে কোথায় যাবে? আমরা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দেব, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে এটা বাদ দেব। আচ্ছা, আমরা দেবো তাহলে কি? এটা খরচ হিসাবে এটা বাদ যাবে, আর এটা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ যাবে, নতুন প্রভিশন। সি বলছে দেখো ডিভিডেন্ড, ডিভিডেন্ড এটা কি? খরচ, ব্যয়, আগেই বললাম। এই ডিভিডেন্ড কোথায় যায়? আমাদের 3-4টা আইটেম, রিটেন আর্নিং এ 3-4টা আইটেম যাবে। রিটেন আর্নিং এ কি কি যাবে? আমাদের যত ধরনের ট্যাক্স আছে ট্যাক্সের যাবে, ট্যাক্স প্রভিশন যাবে। ট্যাক্স প্রভিশন যদি আমাদের রেয়ামিলে দেওয়া থাকে তাহলে যাবে প্রভিশন। আর কি যাবে? ডিভিডেন্ড যাবে। ডিভিডেন্ড আমাদের রিটার্ন আর্নিং যাবে। আর কি যাবে? যত ধরনের রিজার্ভ আছে, যত ধরনের রিজার্ভ আছে সবগুলো যাবে এখানে। বুঝতে পেরেছো? এই করে যাবে হচ্ছে রিটার্ন আর্নিং এ। তাহলে এটা আমাদের কোথায় যাবে? রিটার্ন আর্নিং এ যাবে। রিটার্ন আর্নিং এ ডিভিডেন্ড রিটার্ন আর্নিং থেকে বাদ যাবে। আর এটা কি? দায়, এটা কোথায় যাবে? দায় পাশে যাবে, কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটিতে যাবে এটা। রিটার্ন আর্নিং ডেবিট মানে কি? রিটার্ন আর্নিং ডেবিট মানে রিটার্ন আর্নিং মাইনাস করতে হবে। জেনারেল রিজার্ভ, সকল ধরনের রিজার্ভ কোথায় যাবে? আমাদের ব্যালেন্স শিটে যাবে, তাই না? স্টক হোল্ডার ইকুইটি সেকশনে যাবে। ডিপ্রিসিয়েশন খরচ, এটা ইনকাম স্টেটমেন্ট থেকে মাইনাস হবে, মানে খরচের সাথে যোগ হবে, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ব্যালেন্স শিটে যাবে। ব্যালেন্স শিটের সম্পদ থেকে আমাদের বাদ যাবে। তো এই আইটেমগুলো যদি আমরা সহজে জানি, মানে এগুলা, এই কোনটা কোথায় যাবে, এই টাকাগুলো কাজ হবে দুইবার, এই টাকাগুলো কাজ হবে দুইবার, আর এখানে যে টাকাগুলো আছে এই টাকাগুলো কাজ হবে একবার। তাহলে এখন আমরা একটু অঙ্ক করি, খুব দ্রুত অঙ্ক করব। দেখো অলরেডি সময় চলে গেছে, 10:30 বেজে গেছে। আচ্ছা, এটা অঙ্ক তোমার কাছে মনে হতে পারে অঙ্ক বড়। এখন এই অঙ্ক ছোট করার ওষুধ তো দিলাম আমি, এভাবে ছোট করে আমার অঙ্কটা তৈরি করব। তাহলে প্রথম স্টেটমেন্ট হচ্ছে এখানে আমাদের ইনকাম স্টেটমেন্ট। প্রথমটা হচ্ছে কি? ইনকাম স্টেটমেন্ট। তো ইনকাম স্টেটমেন্ট যদিও এখানে খুব বেশি নাই, 3 ঘরের সাধারণত আমরা করবো, এখানে 1 ঘর ফাঁকা থাকলে থাকবে। আচ্ছা, এখানে আমরা লিখবো, এর কোম্পানির নাম কিন্তু লিখতে হবে। কোম্পানির নাম কি এটা বাবা? দেখো ওই দেওয়া নাই, জেড ইসলাম, সরি জেড ইসলাম হচ্ছে জেড লিমিটেড। তো এখানে লিখবো জেড লিমিটেড। অঙ্ক নাম্বার হচ্ছে 10, অঙ্ক নাম্বার 10, এটা হচ্ছে জেড লিমিটেড ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট। তারপর এখানে লিখবো ফর দ্য ইয়ার ইন ডেট, এটা খুব দ্রুত লিখতে হবে, ফর দ্য ইয়ার ইন ডেট 31 ডিসেম্বর 2000 সাল, 2019 সাল, 2019। এখানে লিখবো পার্টিকুলার টাকা। তোমাদের অঙ্ক এটা খুব বেশি বড় আসে না। আচ্ছা, এখানে প্রথমে লিখবো আমরা রেভিনিউ, লিখবো রেভিনিউ মানে আয়। আমাদের আয় প্রথমে কি এখানে আছে দেখো, কোনগুলো দেখবো আমরা? এই যে ট্রায়াল ব্যালেন্স আছে, এই ট্রায়াল ব্যালেন্স দেখবো। এই ট্রায়াল ব্যালেন্সের মধ্যে যেগুলো লাল সেগুলো আমরা এই ইনকাম স্টেটমেন্টে দেবো, তাই না? আমরা তো প্রথমে পড়লাম, মনে আছে? তাই লালগুলা দিব, এই লালগুলার মধ্যে আমাদের আয় কোনটা? আয় হচ্ছে সেলস। এই সেলসটা হচ্ছে কি আমাদের কাছে আয়। সেলস থেকে সেলস রিটার্ন বাদ যায়, সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট এগুলো বাদ যায়। সেলস যদি আমাদের হয়, মানে সেলস যদি আমরা বাকি থাকে তাহলে সেটা যোগ হয়, মানে সেলস যদি আমাদের লেখা হয়নি, বাদ করে ছাড়া পড়েছে তাহলে সেটা যোগ হয়। তো কোনো কিছুই নাই, ডাইরেক্ট সেলস আছে কত? 74,620 টাকা। একটু দ্রুত আমাকে একটু হেল্প করে তোমরা। এখানে তাহলে সেলস লিখবো কত? সেলস লিখবো 74,200 কত, সরি 620 টাকা, 74,620 টাকা।
তাই না? আচ্ছা, এখান থেকে সেলস থেকে আমরা বাদ দেব মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ, দেখো এখন অঙ্ক করতে শুরু করলাম, কতক্ষণ লাগে দেখো। কস্ট অফ গুডস সোল্ড, গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয়, যে পণ্যটা বিক্রি করলাম এটার পিছনে ব্যয় কত টাকা হয়েছিল আমাদের। বিক্রিত পণ্যের ব্যয়ের সর্বপ্রথম যেটা লিখবো ওপেনিং স্টক। কি লিখবো এখানে? ওপেনিং স্টক। ওপেনিং স্টক কত আছে? সর্বপ্রথম লিখবো ওপেনিং স্টক, এই যে ওপেনিং স্টক ডেমলে দেওয়া থাকে, কোনটা? এই যেটা। তাই এটা লিখবো কত? ৬৮০০। একবার লিখলে সেটা সেদিকে আর তাকাবো না, ওটার কাজ হবে না। ৬৮০০ ওপেনিং স্টক অলওয়েজ এই মাঝের কলামে ৬৮০০। এখন পার্সেস আমাদের কি বলছে? পার্সেসকে আমাদের এর সঙ্গে পার্সেসটা যোগ করতে হয়। তাহলে পার্সেস যদি যোগ করি তাহলে এর সঙ্গে লিখবো যোগ পার্সেস। পার্সেস কত টাকা আছে? পার্সেস আছে মাত্র ৫৮৩২০। তাহলে পার্সেস এখানে লিখবো ৫৮৩২০। তাহলে ৫৮৩২০ যোগ করো। আমাদের পার্সেস থেকে বাদ যায় কি? পার্সেস ডিসকাউন্ট, পার্সেস রিটার্ন, এগুলো বাদ যায়, কিন্তু এগুলো কোনো কিছুই দেওয়া নেই। আবার ডাইরেক্ট খরচগুলো যোগ হয়। ডাইরেক্ট খরচগুলো কি কি? ওয়েজেস, সেলারি এক্সপেন্স, কোনো কিছুই দেওয়া নেই। তাহলে ওয়েজেস এক্সপেন্স আর হচ্ছে ট্রান্সপোর্টেশন ইন, স্যালারি পসিবল করে ট্রান্সপোর্টেশন ইন হবে। তাহলে পার্সেস আছে ৫৮৩২০ টাকা। তাহলে ৫৮৩২০ টাকা যোগ করো, কত হয়? যোগ করতে হবে, ক্যালকুলেটর আছে না? ৬৮০০, তোমার ক্যালকুলেটর আছে? ৬৮০০ যোগ হচ্ছে ৫৮৩২০, ৬৫১২০। তাহলে এখানে হচ্ছে ৬৫১২০। তাহলে এই ৬৫১২০ টাকা হচ্ছে আমরা ওপেনিং স্টকের সাথে যোগ করে পেলাম। এখন এখানে আর কোনো কিছুই নেই, এখান থেকে আমাদের ক্লোজিং স্টকটা বাদ দিতে হবে। আমরা যে অঙ্ক করছি এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই রকম। এখান থেকে কি করব? ক্লোজিং স্টক বাদ দেব। ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক কত আছে? ক্লোজিং স্টক সমন্বয় থাকে, এখানে থাকে, এই যে ক্লোজিং স্টক কত আছে? ২৫,০০০। তাহলে এখানে লিখবো কি? ২৫,০০০ টাকা বাদ দেব। তাহলে ২৫,০০০ বাদ দিলে তাহলে কত থাকে? মাইনাস ২৫,০০০, ৪০,১২০। হ্যাঁ, তাহলে ৪০,১২০ টাকা এখানে লিখবো আমরা, এরপর পার করে দিব। এই ৪০,১২০ টাকার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার জন্য ওপেনিং স্টকের সাথে পার্সেস যোগ, ক্লোজিং স্টক বাদ। এর সঙ্গে যদি আমাদের পার্সেস রিটার্ন, পার্সেস ডিসকাউন্ট থাকে বাদ যেত, পার্সেসের সাথে যোগ বিয়োগ হতো। ঠিক আছে? তাহলে আমাদের মূল ফরম্যাট এটাই, ওপেনিং স্টকের সাথে পার্সেস যোগ, ক্লোজিং স্টক বাদ। কারণ এটা আমরা এখান থেকে কি করবো? বাদ দেবো ৭৪,৬২০। তাহলে মাইনাস ৭৪,৬২০ বাদ দিলে তাই কত? ৩৪,৫০০ টাকা। তাহলে এই ৩৪,৫০০ টাকার নাম হচ্ছে গ্রস প্রফিট। এটার নাম কি? গ্রস প্রফিট। এটা কিন্তু আজীবন সব অঙ্ক এভাবে করব। দেখুন, এই গ্রস প্রফিট থেকে আমাদের যে এক্সপেন্স গুলো হয়েছে সেই এক্সপেন্স গুলো বাদ দেবো, যে খরচগুলো হয়েছে। তো খরচগুলো এখানে আমাদের কি কি আছে দেখো। এখানে খরচগুলো আছে কি? ওই যে এক্সপেন্সেস আর স্যালারিস আছে, এটা, তাই না? আর নিচের কি আছে? নিচে ব্যাড ডেটস আছে আর হচ্ছে ডিপ্রিসিয়েশন আছে। তাহলে এই দুটো খরচ বাদ দেবো। মানে আমাদের এখানে আছে কোনটা কোনটা দেখো। খরচ, খরচ হচ্ছে এই যে এটা, খরচ হচ্ছে ক্রিয়েট প্রভিশন, এটা একটা খরচ, ব্যাড ডেটস এক্সপেন্স। আর এই যে ডিপ্রিসিয়েশন এটা। আর এই মাঝের দুটো যাবে কোথায়? রিটেন আর্নিং এ যাবে, এখানে আসবে না, তাই না? আর ক্লোজিং স্টকের কাজ তো করলামই। আচ্ছা, এখন আমরা তাহলে এখানে দেখো মাইনাস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং মানে পরিচালন ব্যয়, অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স কত টাকা আছে? অপারেটিং এক্সপেন্সে এখানে আমরা দেখব প্রথমে এখানে থেকে এক্সপেন্সগুলো, যে এক্সপেন্সেস লেখা আছে কত আছে? ৫,৬৪০, তাই না? তাহলে এখানে লিখবো এক্সপেন্সেস। এক্সপেন্সেস কত আছে? ৫,৬৪০। তারপরে কি আছে? স্যালারিস আছে, তাই না? স্যালারিস, স্যালারিস আছে কত? ৬,২০০। তাহলে এখানে লিখবো স্যালারিস। স্যালারিস আছে কত? ৬,২০০। যদি ডিউ থাকতো, ওই যে ইনকাম স্টেটমেন্ট দেখলাম, ডিউ থাকলে কি হতো? যোগ হতো। বুঝতে পেরেছো? একই রকম ঘটনা ঘটতো। আচ্ছা, স্যালারিটা আমাদের এখানে লিখবো। লেখার পর আমাদের আর কি আছে এখানে? ক্রিয়েট প্রভিশন। প্রভিশন ফর ব্যাড ডেটস কত বের করেছিলাম আমার মনে আছে? এই যে ২,৮৪০, এটা এখানে লিখতে হবে। এখানে তাহলে লিখবো কি? ব্যাড ডেটস এক্সপেন্স। ব্যাড ডেটস কত টাকা আছে?
2840। এটা হচ্ছে কার উপর ধরবো? আমাদের ডেপ্টের উপর। ডেপ্টার আছে কত? এই যেখানে ডেপ্টার আসলে 28,400। 28,400 উপর এই যে 10% ধরবো, 10% ধরবো। তাহলে আমরা এই 28,400 গুণন 10% সমান হচ্ছে কত হচ্ছে? 2,840, তাই না? 840। আচ্ছা, আর একটা কি আছে? ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন ধরবো, ডিপ্রিসিয়েশন খরচ। তাহলে এখানে আমরা লিখবো ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কত বলছে? 5%। কার উপর? মেশিনের উপর। মেশিনারি আছে কত? এই যে মেশিনারি আছে কত? 17,000 টাকা। তাহলে 17,000 টাকার উপর 5%, তাহলে কত হয় দেখো তো বাবা? 17,000 গুণন 5%, 1700। 1700 অর্ধেক কত হয়? 850 না? 10% করলে 1700, 10% অর্ধেক কত? 850, 1700। এই হচ্ছে চারটা খরচ এখানে আছে। এই চারটা খরচ সবগুলো যোগ করলে কত হয়? 5,600, 15,530। 15,530। এই 15,530 টাকা হচ্ছে আমাদের কাছে মোট অপারেটিং ব্যয়, খরচ আর কি, অপারেটিং এক্সপেন্স। এটা আমাদের এখান থেকে বাদ দেবো, 34,500 থেকে বাদ দেবো। বাদ দিলে কত থাকে? এখান থেকে বাদ দিলে 18,970। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে 18,970। 18,970। এই 18,970 হচ্ছে আমাদের অপারেটিং ইনকাম, নিট অপারেটিং ইনকাম, নিট অপারেটিং ইনকাম। এখন এখান থেকে আমরা যে নন অপারেটিং ইনকাম গুলো আছে, নন অপারেটিং ইনকাম বলতে কি? ইন্টারেস্ট এক্সপেন্স সম্পর্কিত। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স আমাদের সমন্বয়ে কোনো কিছু বলা নাই। তাহলে এখানে দেখবো ইন্টারেস্ট এক্সপেন্স কোথায় আছে। দেখো আমি একটু যদি এটা মুছে দিই, এগুলা বেশি হয়েছে, এটা মুছে দেই। তাহলে আমরা এখানে দেখো ইন্টারেস্ট এক্সপেন্সের কথা বলা আছে। ইন্টারেস্ট এক্সপেন্স না, ইনভেস্টমেন্টের উপর 5% সুদ পাবো। ইনভেস্টমেন্ট কত দেওয়া আছে এখানে? দেখো 40,000 টাকা ইনভেস্ট করছে। 40,000 কখন ইনভেস্ট করছে? জুনের 1 তারিখ 2019। তাহলে 2019 জুনের 1 তারিখ, কিন্তু আমাদের হিসাবকাল শেষ হচ্ছে 31 ডিসেম্বর। তাহলে এই জুনের 1 তারিখ থেকে 31 ডিসেম্বর কয় মাস হচ্ছে? 6 মাস। তাহলে 6 মাসের ইনভেস্টমেন্ট আমরা মানে ইনভেস্টমেন্টের উপর সুদ পাবো। অর্থাৎ আমরা কোনো জায়গায় টাকা খাটাইছি, কিভাবে খাটাইছি? শর্তটা কি ছিল? 5% করে সেখান থেকে আমরা ইন্টারেস্ট পাবো। এবং সেটা খাটাইছি কখন? জুলাইয়ের 1 তারিখে। তা জুলাইয়ের 1 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কয় মাস হচ্ছে? 6 মাস হচ্ছে, তাই না? তাহলে 6 মাসের সুদ পাবো আমরা। তাহলে এটা ইন্টারেস্ট ইনকাম হবে আমাদের। তাহলে যোগ এখানে লিখবো ইন্টারেস্ট ইনকাম। আচ্ছা, যোগ এখানে লিখতে হবে নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং ইনকাম। এখানে লিখবো ইন্টারেস্ট ইনকাম বা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, যেটা লিখি না কেন, ইন্টারেস্ট ইনকাম। ইন্টারেস্ট ইনকাম কত হবে বাবা? দেখো ইন্টারেস্ট আমাদের কত ইনভেস্টমেন্ট করা ছিল? ইনভেস্টমেন্ট করা ছিল 40,000। তাহলে 40,000 ইনভেস্টমেন্ট আমাদের করা ছিল। তাহলে এখানে হবে 40,000, একটু কালার নোটা নেই। এখানে তাহলে 40,000 টাকার উপর কত পার্সেন্ট আমাদের ইনভেস্টমেন্ট? কত পার্সেন্ট? 5%, না? তাহলে 40,000 গুণন 5% করলে 1 বছরের জন্য বাড়াবে। এটাকে ভাগ করব 12 দ্বারা, মানে 6 মাসে, 1 মাসে বাড়লো। এটাকে গুণ করবো কত? 6 দ্বারা, মানে অর্ধেক বছরে পাবো, তাই না? 40,000-এর উপর 5% করলে 1 বছরের ইন্টারেস্ট পাবো। সেটাকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে 1 মাসের ইন্টারেস্ট পাবো। তাহলে কতদিনের ইন্টারেস্ট আমাদের দরকার? আমার দরকার হচ্ছে 6 মাসের। তাহলে 6 দ্বারা গুণ করবো। কি জন্য 6 মাসের দরকার? এই যে এখানে ইনভেস্ট করছে, এই যে তারিখ দেওয়া আছে, এই তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস হচ্ছে। তাহলে কত হচ্ছে এটা বাবা? 40,000-এর 10% 4,000, অর্ধেক হচ্ছে 2,000। তাহলে 2,000-এর অর্ধেক হচ্ছে 1,000। তাহলে এই 1,000 টাকা এখানে আমরা লিখবো। এখানে হচ্ছে কত? 1,000। তাহলে এই 1,000 লেখার পর আমরা এবার চলে যাই, বেশি কিছু নাই। এই 1,000 বাদ দিলে আমরা কি পাবো? 1,000 বাদ করছে, যোগ দিলে কি পাবো আমরা? 18,970 সাথে 1,000 যোগ দেয়, তাহলে পাবো আমরা কত? 19,970, তাই না?
19,970 টাকা। এই 19,970 টাকার নাম হচ্ছে আমাদের প্রভিশন ফর ইনকাম ট্যাক্স। এখানে ইনকাম ট্যাক্সের কথা বলা আছে? কেউ কি ইনকাম ট্যাক্সের কথা বলা আছে? দেখো ট্যাক্স না, ট্যাক্স পেড। ইনকাম ট্যাক্স আমাদের এখানে ইয়া করে নাই, তাই না? আচ্ছা, না থাকলে আমরা ইনকাম ট্যাক্স এখানে আমরা কোনো কিছু নাম, এটার নাম হচ্ছে নেট ইনকাম বিফোর ট্যাক্স। নেট ইনকাম বিফোর ট্যাক্স। আচ্ছা, এই পর্যন্ত আমাদের শেষ। ইনকাম ট্যাক্স থাকলে এখানে আমরা বাদ দিতাম। এখন করবো ওনার ইকুইটি স্টেটমেন্ট। ওনার ইকুইটি স্টেটমেন্ট না, এটা হচ্ছে যে রিটার্ন আর্নিং স্টেটমেন্ট। ওনার ইকুইটি স্টেটমেন্ট হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে ওনার ইকুইটি স্টেটমেন্ট। তাহলে এখানে রিটার্ন আর্নিং লিখবো। তাহলে এখানে রিটার্ন আর্নিং স্টেটমেন্ট, রিটেন আর্নিং স্টেটমেন্ট। আচ্ছা, তারপরে ফর দ্য ইয়ার ইনেট এটা লিখতে হবে, জেড লিমিটেড এটা লিখতে হবে কোম্পানির নাম ধারা। আমি সময়ের জন্য একটু দ্রুত করতেছি। পার্টিকুলার্স টাকা। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে রিটেন আর্নিং এ আমরা প্রথমে কি লিখবো? গত বছরের রিটেন আর্নিং ব্যালেন্স আছে কি নাই। দেখো গত বছরের রিটেন আর্নিং ব্যালেন্স এই যে হলুদ মার্কিং করা, এই দেখো এখান থেকে আমাদের এটা ইয়াকে যাবে, ব্যালেন্স শিটে যাবে। শুধু এই হলুদ মার্কিং করা আমাদের রিটেন আর্নিং ব্যালেন্স যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে গত বছরের ছিল কত টাকা? 12,100 টাকা। এটা হচ্ছে গত বছরের ব্যালেন্স। মানে এখানে আমরা লিখবো এরকম ভাবে, রিটেন আর্নিংস ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্স, বা অনেকে আবার তারিখ দিতে পারো 1/1/2019, 1/1/19 এরকম ভাবে দিতে পারো। এটা বিভিন্নভাবে লেখা যায়। তাহলে অর্থাৎ ওপেনিং ব্যালেন্স এটা তোমাকে ইন্ডিকেট করতে হবে। কত টাকা এখানে আছে? 12,100 টাকা। তাহলে 12,100 টাকা এখানে আমরা লিখবো। কত? 12,100। আচ্ছা, যোগ এর সঙ্গে আমাদের যে নেট ইনকাম যেটা বাড়াইলো, আমাদের নেট ইনকাম বিফোর ট্যাক্স। নেট ইনকাম কত টাকা বাড়াইছে এখানে? এই যে এখানে নেট ইনকাম বিফোর ট্যাক্স 19,970, এটা যোগ হবে 19,970। তাহলে যোগ করলে কত হয় দেখো, 19,970 যোগ করো, নেট ইনকাম 12,100 যোগ হচ্ছে 19,970, তাহলে 32,070। এখন এই যে ইয়া করলাম আমরা, এখন এখান থেকে নেট ইনকাম থেকে আমাদের ওই যে প্রপোজ ডিভিডেন্ড মনে আছে? প্রপোজ ডিভিডেন্ড, ওই ডিভিডেন্ডটা বাদ দিতে হবে। প্রপোজড ডিভিডেন্ড, তাহলে প্রপোজ ডিভিডেন্ড কত পার্সেন্ট হবে? কত পার্সেন্ট বলছে এখানে ডিভিডেন্ড? এই যে 10%। তাহলে 10% বললে আমাদের ক্যাপিটালের উপর হয় সবসময় এটা। তাহলে ক্যাপিটাল কত? 80,000 টাকা। তাহলে এখানে 80,000 টাকার উপর 10% প্রপোজ ডিভিডেন্ড। মানে কোন আইটেমটা কোন স্টেটমেন্টে যাচ্ছে এটা যদি তুমি ধরতে পারো তাহলে সহজে সবকিছু করতে পারবে। তাহলে 80,000 টাকা 10% করলে কত? 8,000। এই 8,000 টাকা কি? ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ড বাদ দিলে থাকে কত? এখানে বাদ দিলে কত থাকে বাবা? এখানে 24,000 না, 24,070। এখন আরেকটা আইটেম এখানে আছে, সেটা হচ্ছে জেনারেল রিজার্ভ। এই যে বলছে ট্রান্সফার জেনারেল রিজার্ভ। তাহলে ট্রান্সফার জেনারেল রিজার্ভ মানে কি? এটা আমরা ট্রান্সফার জেনারেল রিজার্ভ কই গেল? এই যে জেনারেল রিজার্ভ আছে। তাহলে জেনারেল রিজার্ভ এখানে দেব মাইনাস ট্রান্সফার জেনারেল রিজার্ভ। ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ আছে কত টাকা? এখানে 3,000 টাকা। তাহলে নতুন যেটা থাকবে, তাহলে কোনটা কোথায় যাচ্ছে বুঝতে পারতেছো তো? 3,000 টাকা মাইনাস করলে এখানে তাহলে 21,070। আচ্ছা, এখান থেকে আমাদের অঙ্কে যাব। এখানে এই যে তিনটা হলুদ কালিতে ইয়া করছিলাম, তার মধ্যে এটা আমরা লিখেছি। এখন এই যে ইনকাম ট্যাক্স রিজার্ভ আছে, এটা ক্রেডিট দিকে আছে আর ডেবিট দিকে আছে। এই ট্যাক্স পেইড এটা খরচ আর এটা প্রভিশন। ট্যাক্স পেইডটা মাইনাস আর এটা যোগ করব। তাহলে এখানে আমরা লিখবো মাইনাস ট্যাক্স পেইড। ট্যাক্স পেইড হচ্ছে
কত টাকা আছে ৬২০০। ট্যাক্স পেইড যেটা ৬২০০, ৬২০০ টাকা মাইনাস করলে থাকে কত? ২১,০৭০ মাইনাস ৬২০০, ১৪,৮৪০, ৮৭০, ১৪,৮৭০। তারপরে আমাদের ট্যাক্সের রিজার্ভ যেটা আছে সেটা যোগ করতে হবে। এই যে ইনকাম ট্যাক্স রিজার্ভ, ইনকাম ট্যাক্স রিজার্ভ, ইনকাম ট্যাক্স রিজার্ভ, ইনকাম ট্যাক্স রিজার্ভ আছে কত? ইনকাম ট্যাক্স রিজার্ভ নিয়ে আরো একটা ভাবে করা যায়, সেটা আমি বলবো না, তোমাদের পরে বলবো না। এটা ২১,২৪০, ২১,২৪০, ২১,২৪০। তাহলে যোগ হচ্ছে ২১,২৪০। তাহলে আমাদের আছে ৩৬,১১০। এই ৩৬,১১০ টাকা এবার পার করে দিব। ৩৬,১১০ পার করে দিয়ে এটা আমরা এরকম ভাবে টানবো। এটা হচ্ছে রিটেন আর্নিং ক্লোজিং, রিটেন আর্নিং, রিটেন আর্নিং এটা তারিখ দিব অথবা আমরা ক্লোজিং লিখে দিব ৩১/১২/২০১৯। এই যে এই রিটেন আর্নিং ক্লোজিং, এভাবে এটা রিটেন আর্নিং করবো। তাহলে ইনকাম স্টেটমেন্টের যে কোন দফাগুলো যাবে এবং রিটার্ন আর্নিং কোন দফাগুলো আসবে এটা আমরা এখানে দেখলাম। এখন এই অঙ্কে আরেকটা তোমাদের বইয়ে এই অঙ্কটা দেওয়া আছে, দেখো তোমাদের বইয়ে মেবি এটা কত সালে আসছে, এটা 2019 সালে আসছে। এই অঙ্কটা একটু দেখো, ব্যালেন্স শিট। আমরা এটা তোমরা একটু দেখো, ব্যালেন্স শিটটা দেখলে তো হয়তো বুঝতে পারবে, এখানে ঝামেলা হবে না। তারপরে যদি ঝামেলা হয় আমি আগামী ক্লাসে তোমাদের এটা বুঝিয়ে দিব আবার। এখন তো 10টা 44 বাজে, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, তো মামুন স্যার তাহলে এই ব্যালেন্স শিটটা একটু দেখো এটা, ঠিক আছে? আর এটা কোথায় কি কাজ হয়েছে কাজটা দেখে নিও। প্রথম অঙ্ক তো, এই অঙ্কটা একটু তোমার কাছে বিরক্তি মনে হবে, কিন্তু বিরক্তি না আসলে অঙ্কটা একটু যদি আমরা এরকম ভাবে শ্রেণীবিন্যাস করে নিতে পারি তাহলে আমাদের কাছে সহজ লাগবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার ভালো থেকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে।